ওয়েলকাম ফ্রেন্ডস, শতবিষা এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আমরা জেনেছি বা আপনারা প্রত্যেকে জানেন যে লোকসভা ভোটের ঠিক আগে এবং পরে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন প্রাইমারি স্কুলে হেড টিচার নিয়োগ চলছে। সেই বিষয় নিয়ে অনেকে আমাকে জানতে চাইছেন যে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে, অবশ্যই এটা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল যেগুলো, সেই প্রাইমারি স্কুলের ক্ষেত্রে হেড টিচার প্রমোশন অর্থাৎ হেড টিচার নিয়োগ পদ্ধতি কী আছে এবং এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কী আছে, কখন এই প্রমোশনটা পাওয়া যায় এবং এই প্রমোশনের ক্ষেত্রে কোন প্রসেসে নিয়োগটা হয়, এই পুরো বিষয়টা আজকে আমরা ভিডিওতে জানব। তাই চলুন আমরা প্রত্যেকে দেখে নিই হেড টিচার প্রমোশনের ক্ষেত্রে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে সমস্ত নিয়মাবলী। আমরা প্রথমেই এলাম যে স্লাইডটা, সেটা দেখতেই পাচ্ছেন, যেখানে কতগুলো আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লিখেছি। অর্থাৎ আপনি যদি নিজেকে একজন হেড টিচার হিসেবে দেখতে চান প্রাইমারি স্কুলের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার কী কী যোগ্যতা থাকতে হবে। প্রথমেই বলে রাখি, একজন হেড টিচার হতে গেলে আপনাকে প্রথমেই অ্যাসিস্ট্যান্ট টিচার হতে হবে অবশ্যই কোনো একটি প্রাইমারি স্কুলে। এরপরে অ্যাসিস্ট্যান্ট টিচার হবার জন্য যে যোগ্যতাগুলো রয়েছে সেই যোগ্যতাগুলো অবশ্যই থাকতে হবে। তার সঙ্গে আপনার থাকতে হবে ডিউরেশন অফ সার্ভিস, অর্থাৎ আপনাকে প্রথমে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হতে হবে। তারপরে আপনাকে অবশ্যই টেট পাস করতে হবে। এবার টেট পাস বিষয়টা নিয়ে একটা কনফিউশন ব্যাপার আছে, কারণ আমরা জানি যে টেট পাস ব্যাপারটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 12 সালে টেট এই কনসেপ্টটা এসেছিল 2012 থেকে। আমরা জানি এই টেট নিয়োগের ক্ষেত্রে প্রথম টেট পাস ক্যান্ডিডেট নিয়োগ হয় 2014 সালে। তার আগে কিন্তু টেট পরীক্ষাটা হতো না। ফলে বুঝতেই পারছি এক্ষেত্রে যারা তার আগে নিয়োগ পেয়েছেন, অর্থাৎ 2009-এর যে রিক্রুটমেন্ট, মানে যারা 2010 সালে জয়েন করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই টেট পাস ব্যাপারটা লাগবে না, বা তার আগে যারা নিয়োগ হয়েছেন তাদের ক্ষেত্রেও টেট পাস লাগবে না। কিন্তু বাকিদের ক্ষেত্রে তো যারা 14 সালে নিয়োগ হয়েছেন বা 14-র পর থেকে নিয়োগ হচ্ছেন, তাদের কিন্তু অবশ্যই টেট পাস সার্টিফিকেটটা লাগবে, অর্থাৎ টেট যে পাস করেছেন সেটা লাগবে, টেট পাস হতে হবে। 2 নম্বর হচ্ছে আপনাকে এইচএস পাস হতে হবে, যেটা আমরা জানি যে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ পেতে গেলে আপনাকে এইচএস 50% পেতে হয়, অবশ্যই ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। সেই ইউআর ক্যাটাগরি ধরেই আলোচনা করছি, তাহলে অবশ্যই আপনাকে এইচএস পাস হতে হবে। এক্ষেত্রেও একটা ব্যাপার আছে, যারা 2000 সাল বা 1999 সালের আগে জয়েন করেছেন এবং যারা তাদের হয়তো কোনো কারণে এইচএস নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ছাড় আছে। আমরা জানি যে সেক্ষেত্রে তাদের মাধ্যমিক পাস হলেই হবে। যাই হোক, সেটা আলাদা বিষয়, কিন্তু মূলত আপনাকে অবশ্যই টেট পাস, যদি আপনি যখন নিয়োগ হয়েছিলেন সে সময় টেট পরীক্ষাটা হয়ে থাকে, তাহলে অবশ্যই টেট পাস লাগবে এবং এইচএস পাস লাগবে। যদি আপনি 2000 সাল বা 1999 সালের আগে জয়েন হয়ে থাকেন তাহলে আলাদা ব্যাপার। তারপরে কিন্তু অবশ্যই আপনাকে এইচএস পাস সার্টিফিকেট থাকতে হবে। নেক্সট যেটা প্রফেশনাল কোয়ালিফিকেশন হিসাবে অবশ্যই 2 ইয়ার্স ডিএলএড যেটা, সেটা কমপ্লিট করতে হবে। এবং এক্ষেত্রেও আমরা জানি যে ডিএলএডের কনসেপ্টটা আসার আগে আমরা জানি এখানে এটাকে বেসিক ট্রেনিং বলা হতো বা পিটিটি বলা হতো, অর্থাৎ প্রাইমারি টিচার্স ট্রেনিং। সেক্ষেত্রে এগুলো 1 ইয়ারের ছিল। পরবর্তী সময় আমরা জানি যে কিছু কিছু ইয়ারের যারা বেসিক ট্রেনিংয়ের ক্যান্ডিডেট ছিলেন তাদেরকে 1 বছরের পুনরায় কোর্স করতে হয়েছিল। ফলে আমরা বুঝতেই পারছি যে আপনার, এবং এটা প্রত্যেকের কমপ্লিট হয়ে গেছে, বা যাদের বিএড আছে তাদেরকে স্পেশাল ব্রিজ কোর্স করানো হয়। যাই হোক, অবশ্যই আপনার নির্দিষ্ট যে প্রফেশনাল কোয়ালিফিকেশান আছে সেটা থাকতে হবে, অর্থাৎ সেটা পাস করতে হবে। নেক্সট যেটা 4 নম্বর, অবশ্যই আপনার এই যে চাকরিটা, অর্থাৎ একজন অ্যাসিস্ট্যান্ট টিচার অফ প্রাইমারি স্কুল হিসাবে আপনার 5 বছরের সার্ভিস কমপ্লিট হতে হবে, তবেই কিন্তু আপনি এলিজিবল ফর হেড টিচার। অর্থাৎ সমস্ত অ্যাসিস্ট্যান্ট টিচারের যে নিয়োগ করতে গেলে যেগুলো লাগে সেগুলোর পর 5 বছরের সার্ভিস কমপ্লিট হলেই আপনি হেড টিচার হতে পারবেন। এটা হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এরপরে দেখা গেল যে আপনি সবগুলোই ফুলফিল করে ফেলছেন, এরপরে নিয়োগটা কোন প্রসেসে হবে, কখন আপনি আবেদন করতে পারবেন, সেই বিষয়টা আমরা দেখব। এরপরে আমরা এলাম প্রসেসে, কোন প্রসেসে এটা হয়। আপনার যদি পূর্বে বলা ওই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কমপ্লিট করে যায়, তাহলেই কিন্তু আপনি হেড টিচার পদে আবেদন করতে পারবেন। কিন্তু যখন তখন বা আপনার যে মুহূর্তে কমপ্লিট হলো ঠিক তারপর থেকেই আবেদন করতে পারবেন, এরকমটা নয়। এই বিষয়ে প্রথমে যেটা হবে সেটা যে নোটিফিকেশান হবে। স্টেট লেভেল থেকে নোটিফিকেশান হওয়ার পর ডিস্ট্রিক্ট ওয়াইজ, অর্থাৎ ডিপিএসসি যেগুলো রয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, সেই ডিপিএসসি থেকে কিন্তু এই বিষয়ে নোটিফিকেশান আসবে এবং সেখানে একদম বিভিন্ন যে নিয়মগুলো রয়েছে সেই অনুযায়ী আপনাকে একদম 1, 2, 3, 4 করে বিভিন্ন নিয়ম কানুন সুন্দর করে, যেগুলো আমি বললাম সেগুলো আরও ডিটেলসে উল্লেখ করে দেওয়া থাকবে। তারপরে সে নোটিফিকেশান হওয়ার পর আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে। বর্তমান যে নিয়ম চলছে সেই অনুযায়ী আপনি অ্যাপ্লিকেশানটা করবেন। আপনার যে নির্দিষ্ট স্কুল রয়েছে সেই স্কুলটা যে সার্কেলের অন্তর্গত
কারণ সার্কেলটা আমরা জানেন, সেই সার্কেলের যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ এসআই স্যার বা ম্যাডাম রয়েছেন, তার মারফত আপনাকে এই আবেদনটা ডিপিএসসিতে পাঠাতে হবে, অর্থাৎ আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে অবশ্যই আপনার সমস্ত ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলো দিয়ে। নেক্সট এরপরে এদের মধ্যে থেকে যারা এলিজিবল, সবাই হয়তো এলিজিবল নয়, বিভিন্ন কারণে কেউ ইনএলিজিবল হতে পারে, তাদের একটা লিস্ট তৈরি হবে যে এরা এলিজিবল। অবশ্যই সেই লিস্টটা তৈরি হবে, যেহেতু এখানে কোনো এক্সাম হচ্ছে না, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেহেতু লিস্টটা তৈরি হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। সেটা অবশ্যই ইয়ার অফ সার্ভিস ধরে, অর্থাৎ যে সব থেকে বেশি ওই সময়ে সার্ভিস করেছেন তার নামটা প্রথমে, তারপরে দ্বিতীয়, তৃতীয়, এইভাবে কিন্তু নামটা হবে, অর্থাৎ ইয়ার অফ সার্ভিস ধরে লিস্ট তৈরি হবে। মনে রাখতে হবে এই যে লিস্টটা তৈরি হচ্ছে এটা কিন্তু কোনোভাবেই স্টেট মানে সেন্ট্রাল লিস্ট তা নয়, অর্থাৎ একটা সমস্ত রাজ্যের একসঙ্গে লিস্ট হচ্ছে তা নয়, একটা ডিস্ট্রিক্টেরও নয়, মূলত সার্কেলের লিস্ট তৈরি হবে। অর্থাৎ একটা সার্কেলের যে সবথেকে বেশি আবেদন করেছেন তাদের মধ্যে যে সবথেকে বেশি দিন চাকরি করেছেন তার নামটা প্রথমে, তারপরে দ্বিতীয়, এইভাবে। ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু নয়, মানে একসঙ্গে পুরো সমস্ত সার্কেলগুলো নিয়ে একটা পুরো ডিস্ট্রিক্টের অর্থাৎ ডিপিএসসির আন্ডারে লিস্ট হবে, এরম নয়। ফলে দেখা যাচ্ছে কোনো একটা সার্কেলের হয়তো কেউ 15 বছর সার্ভিস করেছেন, তার নাম এক নম্বর রয়েছে। আবার দেখা যাচ্ছে কোনো একটি সার্কেলের যিনি 20 বছর চাকরি করেছেন তার নামটা প্রথমে থাকছে, এরকম হতেই পারে। যাক, সেটা আলাদা বিষয়। অর্থাৎ সার্কেল ওয়াইজ লিস্ট তৈরি হবে এবং কাউন্সিলিং হবে। অবশ্যই কাউন্সিলিংটা হবে সার্কেল ওয়াইজ, অর্থাৎ নির্দিষ্ট সার্কেলে যারা যে সার্কেলে চাকরি করছেন আপনি, সেই সার্কেলেরই বিভিন্ন স্কুল আপনাকে দেওয়া হবে, মানে যেগুলোতে এসটি ভ্যাকেন্ট রয়েছে সেখান থেকে আপনাকে চয়েস করতে হবে। অন্য কোনো সার্কেল মানে অন্য নিজের ডিস্ট্রিক্টেরই সেরকম নয়, একটা সার্কেলেরই যে সমস্ত স্কুল ফাঁকা রয়েছে তার সেই এসটি ভ্যাকেন্ট লিস্টও আপনাকে দিয়ে দেবে, সেখানে কাউন্সিলিং হবে এবং তারপরে ফাইনাল প্ল্যান তৈরি হবে। এটা গেল মূল বিষয়। মূলত এই নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন, মূলত যারা নতুন জয়েন করেছেন বা প্রাইমারি শিক্ষক হিসেবে জয়েন করবেন ভাবছেন, তাদের এই বিষয়টা জানা দরকার, তাই আমি এটা শেয়ার করলাম। এই ধরনের আরও তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।